শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজ বিশ্ব কিডনি দিবস এবং এই কিডনি দিবসে আমাদের প্রত্যেকের সুস্বাস্থ্যের কিডনি যেন ভালো থাকে সে বিষয়ে আমরা কথা বলবো, কিডনির বিভিন্ন রোগ প্রতিরোধ এবং তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে আমাদের সাথে কথা বলতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ ফরহাদ হাসান চৌধুরী এবং ডাক্তার মোহাম্মদ রেজাউল আলম। আসসালামু আলাইকুম, শুভ সকাল স্যার। স্যার, প্রথমে আমি আপনার কাছে জানতে যাব, আজ তো বিশ্ব কিডনি দিবস, মানে সারা পৃথিবীতে এই কিডনির স্বাস্থ্য নিয়ে আমরা যেন প্রত্যেকটা মানুষ সতর্ক থাকি, সচেতন থাকি, তার জন্য কথা বলা হয়। এই বিষয়ে কেন আমাদেরকে সতর্ক থাকা উচিত, এই জন্য একটু যদি আমাদেরকে গাইডলাইন দিতেন। ধন্যবাদ। আসলে দেখেন, বিশ্ব কিডনি দিবসের এই যে কনসেপ্টটা, সেটা আসলে তৈরি হয়েছে যে মানুষকে সচেতন করার জন্য। আমরা বাংলাদেশ ছাড়া বিশ্বের প্রতিটা দেশেই একসাথে তা বাংলাদেশ সহ এটা পালন হয় এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে কিডনি রোগীদের সচেতন করা। আপনি জানেন কিডনি একটা নীরব ঘাতক এবং এই রোগটা যদি প্রথম পর্যায়ে না ধরা যায় তাহলে এটা খুবই এক্সপেন্সিভ ট্রিটমেন্ট এবং বেশিরভাগ ক্ষেত্রে আর ট্রিটমেন্ট করা যায় না। তো যেহেতু একটা কিডনি রোগী সমাজের উপর, তার পরিবারের উপর অর্থনৈতিক চাপে থাকে, সেই জন্য এই রোগটা যদি আগে যা ডায়াগনোস করা যায় তো ট্রিটমেন্টটা আগে করা যায় এবং সমাজের উপর যে অর্থনৈতিক চাপ তাও কমে যায়। সেই জন্য অ্যাওয়ারনেস, এই যে অ্যাওয়ারনেস, সমাজের মধ্যে যে সচেতনতা বৃদ্ধি, সেই লক্ষ্যেই কিন্তু মেইনলি কিডনি দিবসটা পালিত হয়। এছাড়াও কিডনি দিবসের মধ্যে আমরা বলি যে শুধু অ্যাওয়ারনেস না, আপনার কিডনিকে সুস্থ রাখার জন্য কি কি স্টেপগুলো নেবেন এবং কিডনি রোগ আছে কি না তা কীভাবে বুঝবেন, কি পরীক্ষা করবেন, তো এই সবগুলো বিষয় নিয়ে আসলে অ্যাজ এ হোল বিশ্ব কিডনি দিবস পালিত হয়। অনেক ধন্যবাদ স্যার। রেজাউল স্যার, আমি আপনার কাছে এই সময়ে জানতে চাবো যে স্যার বললেন যে আর্লি যদি আমরা কিডনি রোগ ডিটেকশন করতে পারি তাহলে চিকিৎসাটা আগে শুরু করা যায় এবং তার জন্য ফলাফলটা অনেক ভালো পাই আমরা, দীর্ঘমেয়াদী ফলাফলটা। তাহলে স্যারের কথা ধরে আমি জানতে চাবো কিডনি রোগ আগে হচ্ছে কিনা বা আমার কিডনির স্বাস্থ্যটা কেমন আছে, এটার জন্য আমাদের করণীয় কি বা এই রোগ ডিটেকশনের জন্য আমাদের কি কি স্টেপ নিতে পারি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, আমাদের ধরেন কিডনি যে রোগটা খারাপ হয়, কিডনি রোগ যেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ, স্থায়ীভাবে কিডনি দুর্বল হওয়া, সেক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে ডায়াবেটিস একটা বড় কারণ, তারপরে হাইপারটেনশন যেটা আমরা বলি রক্তচাপ, উচ্চ রক্তচাপ, সেটা, এই দুটো জিনিস ভালো করে কন্ট্রোল রাখতে হবে। ডায়াবেটিসের রুগী এবং আমাদের রক্তচাপ, উচ্চ রক্তচাপের রুগী, এই রুগীগুলোকে আমরা সুন্দরভাবে ফলো আপ করলে, তারা যদি আমাদের কাছে সঠিক সময়ে আসেন এবং আমরা যদি ডায়াবেটিস এবং প্রেশার কন্ট্রোল রাখি, তাইলে এই কিডনি রোগের যে ঝুঁকিটা, পরবর্তী যে কিডনি রোগীর পরিণত হবেন তিনি, সেই ঝুঁকিগুলো কমে আসার সম্ভাবনা থাকে। এছাড়া কিছু ইনফেকশন রিলেটেড গুলো আছে যেটা আমরা বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস, আর আমাদের দেশে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে, যেটা ইনফেকশন থেকে হয়, কিছু হেপাটাইটিস বি ভাইরাস থেকে হয়, কিছু হেপাটাইটিস সি ভাইরাস থেকে হয়। এই ভাইরাসগুলো যদি আমরা আর্লি ডিটেক্ট করে এটার সুচিকিৎসা দিতে পারি তাইলে এই রোগটা কম থাকে। আর কিছু আছে বংশগত কিডনি রোগ, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, অ্যালপোর্ট সিনড্রোম, এগুলো আছে। এগুলো আমরা আর্লি ডিটেক্ট করলে, ফ্যামিলিতে যদি কারো আগে থেকে এরকম কোনো রোগের শনাক্ত করা যায় যে তারা আগে থেকে কিডনি রোগী ছিল, মা বাবা কিংবা দাদা দাদি বা চাচা চাচি বা এই ধরনের ফুফা, তাইলে সেই জিনিসগুলো যদি আমরা আগে থেকে ডিটেক্ট করে সেই অনুযায়ী আমরা তাদেরকে স্ক্রিনিং করতে পারি একটু আর্লি এইজে, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ, অ্যালপোর্টস, এগুলো যদি আমরা আগে থেকে একটু ডিটেক্ট করতে পারি অ্যারাউন্ড 25 থেকে 20 থেকে 25 বছর বয়স, তখন এই রোগগুলোর ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার যে একটা প্রবণতা, সামনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে কিডনি বিকল হয়ে যায়, সেই কাজগুলো হয়তো আমরা ডিটেক্ট করতে পারবো আশা করি। অনেক ধন্যবাদ স্যার। ফরহাদ স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাবো, স্যার তো বললেন হাইপারটেনশন বা ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে বিশেষ নজরদারিতে রাখতে হবে আমাদের কিডনির কোনো রোগ হচ্ছে কিনা বা স্বাস্থ্যটা কেমন আছে। একজন সুস্থ মানুষ, তারও তো কিডনির কোনো রকম রোগ হতে পারে। একজন সুস্থ মানুষ কি কি স্টেপ গ্রহণ করলে বা জীবনযাত্রাতে কি কি মেনে চললে তার কিডনিটাকে ভালো রাখতে পারে? কিডনি রোগ আপনার একটি নীরব ঘাতক। কিডনি রোগের লক্ষণ সাধারণত আমরা কিডনি রোগ অনেকখানি অগ্রসর না হলে আমরা বুঝতে পারি না।
আমাদের প্রতিটি কিডনিতে প্রায় 10 লক্ষ নেফ্রন আছে, 2টা কিডনিতে 20 লক্ষ নেফ্রন। সেক্ষেত্রে আপনার যদি মনে করেন একটা কিডনি টোটালি নষ্ট হয়ে যায়, অথবা মনে করেন যে একটা কিডনি আপনি নাই ফেলে দিচ্ছেন, তাহলে কিন্তু কিডনি রোগের কোনো লক্ষণ দেখা যাবে না। কারণ এটা উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আপনি যারা কিডনি ডোনার, যারা কিডনি দান করতেছেন, তারা কিন্তু কিডনি দানের পরে পরবর্তী একটা কিডনি নিয়ে সুস্থ সবলভাবে বেঁচে থাকেন। সেই ক্ষেত্রে ক্রিয়েটিনও বাড়বে না বা আপনি কোনো লক্ষণও দেখা দিবে না। আবার আপনার অন্যদিকে আপনার 2টা কিডনি যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে যদি 30 to 40% আপনার যদি ড্যামেজ না হয় নেফ্রন, তাহলে কিন্তু কোনো কিডনি রোগের লক্ষণ দেখা দিবে না। সুতরাং যখন ক্রিয়েটিনিন বাড়ে অথবা কিডনি রোগের লক্ষণ দেখা দেয়, তখন কিন্তু আপনার বুঝতে হবে যে 30 to 40% কিডনি আপনার ইতিমধ্যেই ড্যামেজ হয়ে গেছে। সুতরাং এটার প্রতিরোধ করতে গেলে আপনার আগে নিজেকে কিছু বুঝতে হবে, বা এর আগে থেকে আমাদের চিকিৎসার লক্ষণ প্রকাশ জন্য অপেক্ষা না করে আগে থেকে আমাদের ব্যবস্থা নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কিডনি রোগের লক্ষণগুলি আমরা সাধারণত বলি যে শরীর ফুলে যাওয়া, চোখ ফোলা, পা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, ক্ষুধা-মন্দা, এরপর অল্পতেই হাঁপিয়ে যাওয়া বা শারীরিক দুর্বলতা, চুলকানি, কিছু প্রস্রাবে অস্বাভাবিকতা, বেশি প্রস্রাব অথবা কম প্রস্রাব লাল হওয়া ইত্যাদি। আর আপনার যেটা বললেন কিভাবে আমরা তাহলে এটা একজন সুস্থ সবল মানুষ ভালো থাকা যায়, অবশ্যই আমাদের কিছু সুস্থ জীবনযাপনের কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন আমরা যারা ঝুঁকিপূর্ণ কিডনি রোগী, যেমন যাদের ডায়াবেটিস আছে, যাদের হাইপার টেনশন, যারা অতিরিক্ত মোটা, যাদের ফ্যামিলি বংশে কিডনি রোগের ইতিহাস আছে, এইসব এদের আমরা ঝুঁকিপূর্ণ বলি, যাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাদের ক্ষেত্রে আপনার পর্যাপ্ত পানি পান করতে হবে, ডায়াবেটিসটা আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে, অতিরিক্ত লবণ খাওয়া যাবে না, হাইপার টেনশন নিয়ন্ত্রণে রাখতে হবে, আপনার যেটা কোমল পানীয় বা এনার্জি ড্রিঙ্কস এগুলি আপনার অ্যাভয়েড করতে হবে। আপনার যে বিশেষ করে ওষুধ, আপনার অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ, এগুলি রেজিস্টার্ড MBBS ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। সচল থাকতে হবে, প্রতিদিন কিছু নিয়মিত ব্যায়াম করতে হবে, এবং খাবারের কিছু আপনার নিয়মকানুন মেনে চলতে হবে ডাক্তারের পরামর্শ মতো। সেই ক্ষেত্রে আমরা আশা করি এই নিয়মগুলি মেনে চললে আপনার যারা ঝুঁকিপূর্ণ এবং যারা সুস্থ সবল মানুষ, এরা সবাই ইনশাআল্লাহ কিডনি রোগ থেকে মুক্ত থাকতে পারবে। অনেক ধন্যবাদ স্যার। আমি নজরুল স্যারের কাছে একটা জিনিস জানতে চাবো, যে একটা ভ্যাকসিন নিলে বা অন্য কোনো রকম পদক্ষেপ নিলে বিভিন্ন রোগ থেকে আমরা নিজেকে নিরাপদ রাখতে পারি। স্যার যেরকম কিছু পরামর্শ দিলেন যে সুস্থ কিডনির জন্য নিয়মিত পানি গ্রহণ করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, এমন কোনো ভ্যাকসিন নাই কিডনি রোগকে প্রতিরোধ করার জন্য, আমরা জানি সবাই, কিন্তু নিশ্চয়ই এমন কোনো স্টেপ আছে যেটা প্রথম থেকেই যদি মেনে চলা যায় তাহলে কিডনির রোগটা আমরা প্রতিরোধ করতে পারি। এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন স্যার। ধন্যবাদ। আসলে দেখেন, ওয়ার্ল্ড কিডনি ডে প্রতিপাদ্য হচ্ছে গিয়ে যে মিনিমাম ইনভেস্টিগেশন উইথ ম্যাক্সিমাম বেনিফিট। যেটা আমরা একটা কিডনি রোগীর প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে গিয়ে প্রস্রাবে আমিষ যায়, প্রোটিন যায়। তো আমরা যদি এই স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে আমরা যদি আইসোলেট করতে পারি যে এই রোগীর প্রোটিন যায়, খুব সহজে অল্প টাকায় এই প্রোটিনটাকে বন্ধ করা যায় আর্লি স্টেজে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে প্রতিটা পেশেন্টই একটা মাল্টিস্টিক্স একটা স্ট্রিপ দিয়ে অত 20-25 টাকা 30 টাকা খরচ হয়, আমরা বুঝতে পারবো যে কিডনির কী ক্ষতি হয়েছে এবং বা কিডনিতে রক্ত যাচ্ছে কিনা তাও বোঝা যায়। এটা দিয়ে গ্লুকোজের পরিমাণ জানা যায়। আমরা অল্প একটু পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো যে কিডনির ক্ষতি হয়েছে কিনা, এবং ইন দ্য সেম ওয়ে আমরা একটু ওষুধ দিয়ে এই ব্যাপারটা এটাকে কন্ট্রোল করতে পারবো, অথবা আর্লি স্টেজে এটাকে আটকাতে পারবো এই সামান্য ওষুধ দিয়ে। কিন্তু এই স্টেজে আটকানোর আগে লাইফস্টাইলে কি কোনো হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে যে আপনার ওজন নিয়ন্ত্রণ, 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল, 3 নম্বর হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ কন্ট্রোল, 4 নম্বর হচ্ছে খাবার দাবার, যেগুলো আপনার স্বাস্থ্যসম্মত খাবার দাবার। এই যে আমরা আজকাল যে বাইরে যে বিভিন্ন রকম ভেজাল খাবার, তারপরে রং মিশ্রিত খাবার, এগুলো খুবই ক্ষতিকর। অতিরিক্ত লবণ পরিহার করা এবং মানুষকে হেলদি লাইফস্টাইল, যেমন ধরেন সব কিছু রাস্তাঘাটে কোনো কিছু খাওয়া, সেগুলো খুবই ক্ষতিকর। কারণ আমরা জানি যে অনেক ক্ষেত্রে ডায়রিয়া থেকে আকস্মিক কিডনি বিকল হয়ে যায়।
তো এই লাইফস্টাইল যে 8 গোল্ডেন রুলস বলি আমরা, এগুলো যদি মেনে চলা যায় তাইলে অনেকাংশেই কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব। ওকে, অনেক ধন্যবাদ। নিব ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা আরও ডিটেলস কথা বলবো কিডনির বিভিন্ন রোগ নিয়ে এবং তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে। বিরতির আগে আমরা কথা বলছিলাম কিডনি রোগের বিভিন্ন স্টেপগুলি নিয়ে প্রতিরোধ কীভাবে করতে পারি, কিন্তু এইরকম প্রতিরোধ করার পরও দেখা যায় যে অনেকের কিডনি রোগে আক্রান্ত হয়ে যায় এবং এর যদি আর্লি ডিটেকশন করা যায়, আমরা ক্রনিক কিডনি ডিজিজেরই স্টেজ 1, 2, 3, 4 এগুলো আমরা জানি। স্যার, যদি আমাদের এই ক্রনিক কিডনি ডিজিজের ধাপগুলি একটু বলেন, কারণ একদম স্টেজ 1-এর একজন রুগী আর স্টেজ 4-এর একজন রুগীর কিন্তু চিকিৎসা ব্যবস্থা সব কিছুই ডিফারেন্ট হয়, কিন্তু দেখা যায় যে স্টেজ 1-এর একজন রুগীকে আসলে ডিটেক্ট করা হয় মানে প্রিভেনশনের জন্য, ফার্দার ডিটোরিয়েশনের জন্য, কিন্তু ওই ভয়টা পেয়ে যায়। এই জন্য যদি একটু স্যার বলেন, বুঝিয়ে আমাদেরকে যে ক্রনিক কিডনি ডিজিজের ধাপগুলি কীরকম এবং কোন ধাপে কী রকম কাজ করবে। ধন্যবাদ। আসলে ক্রনিক কিডনি 5টা ধাপ, স্টেজ 1, 2, 3, 4, 5। স্টেজ 1-এ আসলে ইজিএফআর যেটা আমরা বলি, যে ইজিএফআরটা সাধারণত 90-এর উপরে থাকে এবং এই পেশেন্টগুলো আপাত দৃষ্টিতে ভালোই থাকে। আমরা যদি জিএফআর টেস্টটা করি তখন দেখতে পাই যে তার জিএফআরটা কম। সেম স্টেজ 2-তে জিএফআরটা আর একটু কমে, স্টেজ 3-তে কমে আসে। তো জিএফআরটার উপর নির্ভর করে কিন্তু চিকিৎসার আমরা কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান করে থাকি। অবশ্যই আপনি স্টেজ 1 এবং 2-তে জিএফআর কমবে কিন্তু ক্রিয়েটিন বাড়বে না। তো জিএফআর কমে যাওয়া মানে হচ্ছে যে কিডনির রিজার্ভ কমে যাওয়া। তো সেক্ষেত্রে আমরা যদি একটা পেশেন্টকে প্রথম এবং দ্বিতীয় স্টেজে পাই, আমরা তার লাইফস্টাইল মডিফিকেশন এবং ব্লাড প্রেশার, ডায়াবেটিস কন্ট্রোল, প্রোটিনুরিয়া কন্ট্রোল এগুলো যদি করতে পারি তাইলে কিন্তু ওই পেশেন্ট আর প্রোগ্রেস করে না। কিন্তু যদি স্টেজ 3-তে পাই সেক্ষেত্রে আমরা অবশ্যই চিকিৎসা দিব, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই স্টেজটা পরবর্তী স্টেজ চলে যেতে পারে। সেই জন্য আমাদের উদ্দেশ্য যে প্রথম 3টা স্টেজের মধ্যেই রোগীকে যতদূর সম্ভব ম্যাক্সিমাম কন্ট্রোল করার চেষ্টা নেওয়া, আর পরবর্তী স্টেজগুলোতে আসলে আমরা আসলে ট্রিটমেন্টে চলে যাই এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি জটিলতা প্রিভেন্ট করার জন্য কিছু ওষুধপত্র দিই। তো আসলে আমাদের উদ্দেশ্য হলো প্রথম 3টা স্টেজেই যাতে রোগীরা ঠিক থাকে এবং এই সিস্টেমিক ডিজিজ যেগুলো ডায়াবেটিস, প্রেশার, নেফ্রাইটিস বা যেমন অবস্ট্রাকশন, এটা একটা খুব ইম্পর্টেন্ট অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি আমরা বলি, যে কিডনির নালিতে কোনো জায়গায় বাধা, এটা যদি সঙ্গে সঙ্গে খুলে দেওয়া যায় তাইলে এই পেশেন্ট ভালো হয়ে যায়। তবে একটা স্টেজ পর্যন্ত আছে যে কর্টিক্যাল থিকনেস যদি 1.5-এর নিচে নেমে যায় তাইলে আস্তে আস্তে ক্ষতির দিকে বেশি হয়। তো আমরা খুব আর্লি স্টেজ ধরতে হয়, বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্ক লোকদের। তো এই হলো কি আমাদের আসে হাউ টু প্রিভেন্ট কীভাবে আমরা একটা কিডনি ডিজিজকে প্রোগ্রেশনকে বন্ধ করতে পারি। এবং মানে এই কিডনি ডিজিজের তার মানে প্রোগ্রেশনটা থামানোর জন্য যেই রোগের কারণে হচ্ছে, অর্থাৎ ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, সেগুলিকে কন্ট্রোল করাটা খুবই জরুরি। অত্যন্ত সুন্দরভাবে স্যার বুঝিয়ে দিলেন। রেজাউল স্যার, আমি আপনার কাছে জানতে যাব, স্যার তো বললেন যে এই যে কিডনি ডিজিজগুলি প্রোগ্রেশনটা থামালে আমাদের আর পরবর্তীতে অনেকে যেটা কিডনির রোগ নিয়ে ভয় যে ডায়ালাইসিস করাটা, এই ডায়ালাইসিসটা কখন শুরু করা লাগে বা আদৌ কি মানে স্টেজ 1-এর একজন পেশেন্টকে লাগবেই ডায়ালাইসিস, যেটা নিয়ে অনেকের ভয় থাকে, এ বিষয়ে যদি একটু বলেন স্যার। সেটা হলো যে ডায়ালাইসিসের ব্যাপারটা হলো আমাদের ইজিএফআর যেটা বলি, অথবা আমরা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেট বলি, এটা যখন 15 ml পার মিনিট পার 1.73 পার স্কোয়ার মিটার বডি সার্ভিসে এর নিচে চলে আসে, তখন আমরা বলি যে মানসিকভাবে একটা রুগী প্রস্তুতি নিতে হবে যে আপনাকে ভবিষ্যতে ডায়ালাইসিস লাগবে, অথবা কিডনি রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে আরেকটা আমরা বলি ট্রান্সপ্লান্টেশন, কিডনি সংযোজন করা। আপনার বাংলাদেশের যে আইন, সেই আইনের ভিতরে থেকে, আইনি কাঠামোর মধ্যে থেকে আমাদের যে অর্গান অ্যাক্ট ল অনুযায়ী আপনার আত্মীয় স্বজন আপনাকে কিডনি দিতে পারে। তো এই যে ডায়ালাইসিসের ব্যাপারটা আপনি যেটা বলছেন ঠিকই, যে আমাদের রুগীদের যখন আমরা বলি যে এই স্টেজ 2 বা 3 অথবা, তখন ওনাদের তো ওই সময় আমাদের বলা উচিত যে আপনারা এই ব্যথানাশক ওষুধ খাবেন না ওই সময়টাতে, তাইলে আপনার স্টেজটা কনভার্ট হয়ে খারাপ স্টেজের দিকে যাবে না, 4 বা 5-এর দিকে, অথবা এন্ড স্টেজ রেনাল ডিজিজের দিকে। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা অ্যান্টিবায়োটিক চুজ করা গেছে, যেটা আমরা অহরহ করি,
এবং আমরা বিশেষ করে আমাদের রুগীরা ফার্মেসি থেকে ওষুধ কিনে খায়। বিশেষ করে ধরেন ডায়রিয়া হয়েছে, বমি হচ্ছে, হঠাৎ করে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে নেয়, সিপ্রোফ্লক্সাসিন, ফ্লোরোকুইনোল টাইপ ডেরাবিটিভ, এগুলো আমাদের কিডনির কার্যক্ষমতা খুব তাড়াতাড়ি খারাপ করে দেয়। তো এই জিনিসগুলো আমরা বলি যে এই ধরনের কাজগুলো তাদেরকে আমরা ওয়ার্নিং করি, সচেতনতা তৈরি করার চেষ্টা করি যে আপনারা এই ধরনের ওষুধগুলো ভবিষ্যতে এখন থেকে যতটুকু পারেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি কোনো রকমে অবশ্যম্ভাবী হয় যে ওষুধ খেতেই হবে, সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড নেফ্রোলজিস্টের পরামর্শ ছাড়া আপনারা এগুলো খাবেন না। তাইলে আপনার এই যে প্রোগ্রেসটাকে আমরা হয়তো কিছুটা ডিলে করতে পারবো। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে এই যে অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধ, যেটা আমরা আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা প্র্যাকটিস আছে যে ওষুধের দোকান থেকে আমরা কিনে নিই, এবং মানে অনেকে হয়তো জানেও না যে সিপ্রোফ্লক্সাসিলিন এবং মেট্রোনিডাজোল গ্রুপের ওষুধগুলি যে অ্যান্টিবায়োটিক, তারা ভাবে যে পাতলা পায়খানা হলেই খেয়ে নেবে, কিন্তু এটা যে কিডনির ঝুঁকি বাড়ায় এটা। ফরহাদ স্যার, আমি এখানে আপনার কাছে জানতে যাব, এই যে পেইন কিলার বা অ্যান্টিবায়োটিকের অযাচিত ব্যবহারের কারণে কিডনির যে ঝুঁকি বাড়ছে, এইটার প্রিভেনশনের জন্য তো আমরা না খেতেই পারি, কিন্তু ধরেন অনেকে খেয়ে একটা ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ ছাড়াও তো কিডনির বিভিন্ন রোগ হতে পারে, এই বিষয়টা যদি একটু আপনি আলোকপাত করেন। কিডনি রোগকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে একুট কিডনি ইনজুরি আর একটা ক্রনিক কিডনি ডিজিজ। একুট কিডনি ইনজুরি মানে আকস্মিক কিডনি বিকল। আকস্মিক কিডনি বিকল রোগীর পার্সেন্টেজ কিন্তু বাংলাদেশে অনেক। এই রোগীগুলি সাধারণত চিকিৎসায় ভালো হয়ে যায় এবং যদি নিয়মকানুন মানে করে ভালো থাকে। সুতরাং এই রোগীদের ক্ষেত্রেও আমাদের কিন্তু চিকিৎসাটা পরিপূর্ণ আমরা দিতে পারি এবং এরা খুব ভালো স্যাটিসফাই হয়। এই গ্রুপটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই অ্যান্টিবায়োটিক অথবা ব্যথানাশক ওষুধের কারণে হয়। কারণ যে কারণে এই ইয়াগুলি খায়, সাধারণত আপনার মনে করেন যে কারো যদি ডায়রিয়া, বমি এগুলি হয়, এগুলিও একটা কিডনি রোগের কারণ, আকস্মিক কিডনি বিকল। এর সাথে যদি আবার আপনার অ্যান্টিবায়োটিক প্লাস পেইন কিলার খায়, সেই ক্ষেত্রে কিডনি রোগটা আরও ত্বরান্বিত করে। তো এই রোগীগুলিকে আপনার করতে হবে, মানে রেজিস্টার্ড চিকিৎসকের ওষুধ তো খেতে হবে কিছু, একটা রোগ অসুস্থ হলে সেই ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধ খেলে এটা থেকে প্রিভেন্ট করতে পারে। আর একটা হচ্ছে আপনার গ্রুপ হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, যারা দীর্ঘমেয়াদী কিডনি বিকল। সেই ক্ষেত্রে আপনার এই ওষুধগুলি খেলে তার কিডনির প্রোগ্রেস, মানে স্টেজ 2-তে আছে, তার কিডনিটা প্রোগ্রেস করে স্টেজ 3-তে বা 4-এ চলে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার এদের অবশ্যই কিডনির চিকিৎসকের থাকতে হবে, সুপারভিশনে থাকতে হবে। এবং এই ওষুধগুলি আমরা কখনোই দিই না। এটার অল্টারনেটিভ ওষুধ আছে, কারণ আপনার যদি একটা ব্যথা হয়, ব্যথার তো কিছু চিকিৎসা করতে হবে, তা নাহলে তো রোগী আর আপনার চিকিৎসকের কাছে যাবে না। সেই ক্ষেত্রে এগুলির অল্টারনেটিভ যে ব্যবস্থাগুলি আছে সেগুলি আমরা তাদের প্রেসক্রাইব করি এবং কিছু নিয়মকানুন বা ব্যায়াম আমরা তাদের প্রেসক্রাইব করি। সেই ক্ষেত্রে এই ওষুধগুলি না খেয়েও তারা ভালো থাকতে পারে। অনেক ধন্যবাদ নজরুল স্যার। আমি আপনার কাছে স্যারের কথা ধরেই জানতে চাবো যে স্যার বললেন অ্যাকুইট কিডনি ডিজিজ বা অ্যাকুইট কিডনি ইনজুরি যেটা হয় ডায়রিয়া বা অধিক বমির কারণে হঠাৎ করে কিডনির কাজ বন্ধ হয়ে যায়, এই সময় অনেক সময় চিকিৎসকদের পরামর্শ দিতে হয় যে ডায়ালাইসিস করা, কিন্তু মানুষ ভাবে যে ডায়ালাইসিস না করা একবার শুরু করলে সারা জীবন করতে হবে। আমি জাস্ট জানতে চাই বা আপনার কাছ থেকে শুনতে চাই যে এই ডায়ালাইসিসটা তো দীর্ঘমেয়াদী না, মানুষকে সচেতন করার জন্য যে এই সময় এই ডায়ালাইসিসটা জরুরি নাকি অন্য কোনো ব্যবস্থাতে এই ব্যবস্থাটা ডিজিজটাকে মেনটেন করা যায়। ধন্যবাদ। আপনার মাধ্যমে জনগণকে জানাতে চাই যে কিডনি রোগের মধ্যে যে আকস্মিক কিডনি বিকল, যেটা ডায়রিয়া, বমি, রক্তক্ষরণ অথবা অনেক সময় ব্যথানাশক ঔষধ, অনেক সময় কন্ট্রাস্ট বলি আমরা, সিটি স্ক্যান, এমআরআই করতে যে ডাই ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে ডায়ালিসিস প্রয়োজন পড়ে, 2-3টা ডায়ালিসিস দিলে আবার ঠিক হয়ে যায়। এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই। 2-3টা ডায়ালিসিস দিলে দেখা যাবে যে আবার তার কিডনি আগের পর্যায়ে চলে আসবে এবং তাকে আর ডায়ালিসিস করতে হবে না। আর যারা ক্রনিক কিডনি ডিজিজ, ওদের ডায়ালিসিস করতে হয়, বিশেষ করে যখন আমরা দেখি যে স্টেজ 4, 5 বা 5-এ চলে যায়, তখন আমরা ডায়ালিসিস করতে হয়। ডাক্তার রেজাউল সাহেব যেমন বললেন 15 ml এর নিচে তখনই ডায়ালিসিস করতে হবে এবং ওরাই সপ্তাহে 2 থেকে 3 বার ডায়ালিসিস করতে হয়। আর আকস্মিক কিডনি রোগী সাধারণত প্রয়োজন পড়লে 2-3টা 4টা ডায়ালিসিস লাগবে, আবার ঠিক হয়ে যায়।
অতএব এত আতঙ্কিত হওয়ার কিছু নাই। অনেক ধন্যবাদ স্যার। নিব ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আমরা কিডনির অন্যান্য বিষয় রোগগুলি নিয়ে আমরা কথা বলবো। বিরতি পরে আমি ফরহাদ স্যার আপনার কাছে প্রথমে জানতে চাবো, আমরা তো অনেকক্ষণ ধরে কিডনির মানে বিকল হয়ে যাওয়ার যে ক্রনিক কিডনি ডিজিজ এবং অ্যাকুইট কিডনি ডিজিজ নিয়ে কথা বললাম, কিন্তু এছাড়াও তো কিডনির বিভিন্ন রোগ হতে পারে, বিশেষ করে বাচ্চাদের বা বংশগত কিছু রোগ হয়, বাচ্চাদের হঠাৎ করে কিডনির প্রবলেম হতে পারে। সে বিষয়গুলি যদি একটু মোটা দাগে আপনি আমাদেরকে গাইড করেন। কিডনি রোগের যে কারণগুলি, সেখানে আমরা যে মোটা দাগে যেগুলি বলি, যে আমরা ডায়াবেটিস, হাইপারটেনশন, আপনার অতিরিক্ত মোটা, এরপর আপনার কিডনির প্রদাহ, এগুলো হচ্ছে মূল কারণ, যেগুলি মোটামুটি 60 to 70%। এর বাইরেও কিছু কারণ আছে, যেমন বংশগত কিডনি রোগ। বংশগত কিডনি রোগও আমাদের 5% এরপর আপনার আছে যেগুলি আপনার কিডনি পাথর বা কিডনির নালী অবস্ট্রাকশনজনিত কিছু রোগ আছে, এবং বাচ্চাদের ক্ষেত্রে আছে কিছু জন্মগত কিছু সমস্যা থাকতে পারে, যেমন পিউজে অবস্ট্রাকশন, ভেসিকুলারিটিক জাংশন ভিউজে অবস্ট্রাকশন বা হাইপোস্পেডিয়াসিস, এগুলি কিছু রোগ থাকে। এটা ছাড়াও আরও কিছু আমরা যেটা বললাম এর আগেও, কিছু খাবারের কারণে বা ভেজাল খাবার, ভেজাল রং, অ্যান্টিবায়োটিক, ড্রাগস, এগুলির কারণে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে বড় কারণগুলির সাথে ছোট কারণগুলিও, কারণ কোনো কারণে ছোট না, যার কাছে যেটা সমস্যা সেটাই তার কাছে বড় কারণ। এখন একটা কিডনি যদি আপনার মনে করেন যে যদি অবস্ট্রাকশনজনিত হয়, সেটা পাথর হতে পারে, সেটা আপনার পিউজে অবস্ট্রাকশন হতে পারে বা ভেসিকুলারিটিক জাংশন অবস্ট্রাকশন হতে পারে। এই ক্ষেত্রে গেলে কিন্তু কিডনি রোগের ফেট ভালো, কারণ এই অবস্ট্রাকশনগুলি যদি আপনি রিলিজ করে দেন, এটা অপারেশনের মাধ্যমে হোক বা ওষুধের মাধ্যমে হোক, এই রিলিজ করে দিলে কিন্তু কিডনিগুলি টোটালি ভালো হয়ে যায়, ঠিক আছে? যেটা কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশনের ক্ষেত্রে সম্ভব না, কারণ এইগুলি নামই হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি। আর যেগুলি আপনার অবস্ট্রাকশন, এগুলি হচ্ছে আকস্মিক কিডনির ক্ষতিকরের একটা কারণ। এটা ছাড়া যেটা বাচ্চাদের জন্মগত কারণ, সেগুলি অবশ্য আপনার চিকিৎসা বা যেতে হবে, অপারেশন বা এটা যেতে হবে। যে কারণে কিডনিটার ক্ষতি হচ্ছে, সেটা কিডনির যদি নালি চিকন হয়ে যায় অথবা প্রস্রাবের রাস্তা যদি চিকন হয়ে যায়, এগুলি আসলে অপারেশন বা রিলিফ করে দিলে এই ইয়াগুলি আপনার অবস্ট্রাকশন ভালো হলে আর বাচ্চাগুলি পরবর্তীতে ভালো থাকে। সেই ক্ষেত্রে বাচ্চাদের ইনফেকশন হওয়ার চান্স থাকে। এটা সবসময় পরবর্তীতে একটু মেনটেন করতে হয় যে বাচ্চাগুলি যেন প্রস্রাবে কোনো অস্বাভাবিকতা আছে কিনা, যদি কোনো জ্বালা পোড়া বা প্রস্রাব কম হচ্ছে, অস্বাভাবিকতা থাকলে এটা ডাক্তারের শরণাপন্ন হওয়া বা একজন কিডনি বিশেষজ্ঞের সাথে এটা 6 মাস বা 1 বছর পর তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা। আর বাকি যে কারণগুলি আছে, বংশগত কিছু আছে, যেটা পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা সাধারণত 40 বছরের পরে হয় এটা, এবং একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে যে বাবা মা বা ভাই বোন বা এটা কারো না কারো থাকবে। আগে আসলে এগুলি আমরা বুঝতে পারা যেত না বা জানা যেত না, আজকে থেকে 15-20 বছর আগে। কিন্তু এখন মানুষ সচেতন হচ্ছে কিছু, আপনারা মিডিয়া আপনারা প্রচার করতেছেন, আমরা কিডনি বিশেষজ্ঞ বলতেছি, মানুষ কিছুটা সচেতন হচ্ছে, এবং তাদের কারো যদি পরিবারে থাকে এরা কিন্তু আসে, যদি একটু সিমটম দেখা দেয়, একটু ব্যথা, কোমরে ব্যথা বা কোনো একটা প্রস্রাবের সমস্যা, তাহলে কিন্তু আসে আমাদের বলে যে না আমার ফ্যামিলিতে এই হিস্ট্রিটা আছে। তো সেক্ষেত্রে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের একটু সাবধান হতে হবে। পলিসিস্টিক কিডনি ডিজিজ বিশেষ করে এটা যদি বংশে থাকে, অনেকেরই হয়, এটা 40 বছর পরে গিয়ে জিনিসগুলি কিডনিতে সিস্টগুলি দেখা দেয়। এই রোগীগুলি যদি তাদের হাইপারটেনশন থাকে সাধারণত, এবং আনকন্ট্রোলড হাইপারটেনশন থাকে, সেই ক্ষেত্রে যদি তার হাইপারটেনশনটা যদি কন্ট্রোল করতে পারে, সেক্ষেত্রে কিন্তু কিডনি প্রোগ্রেশনটা হয় না। আর সাথে কিডনি ভালো রাখার কিছু নিয়ম, ওষুধ এগুলি থাকতে হবে। এটা ছাড়া আরও যে বংশগতগুলি রোগগুলি আছে, অ্যালপোর্ট সিনড্রোম বা বিভিন্ন, এগুলি আসলে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকতে হবে, কারণ এগুলি আপনার কিছু নিয়মকানুন মেনে চললে ইনশাল্লাহ ভালো থাকবেন। অনেক ধন্যবাদ স্যার। মানে সবগুলি রোগের একটা গাইডলাইন আমরা পেলাম যে কিডনির রোগের। রেজাউল স্যার, আমি আপনার কাছে জানতে চাবো, ছোট বাচ্চাদের তো অন্যান্য রোগও হতে পারে, যেমন ছোট বাচ্চাদের ডায়াবেটিস হতে পারে, টাইপ 1 ডায়াবেটিস। সেই ডায়াবেটিসের সাথে কি কিডনি রোগের কোনো সম্পর্ক আছে, বা অন্যান্য যে রোগগুলি হয়, জেনেটিক বা কনজেনিটাল কিছু ডিজিজ যেগুলি হয়, তার সাথে কিডনি রোগের সমস্যা হতে পারে পরবর্তীতে?
সেরকম জিনিসগুলি নিয়ে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি ডায়াবেটিস যদি যেটা আমরা বলি আর্লি এজে হয়, যেটা একেবারে আর্লি এজে ইনসুলিন ডিপেন্ডেন্ট যে ডায়াবেটিস, সেগুলা আবার একটা আছে হলো ম্যাল নিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস। এইগুলোতে আপনার দীর্ঘমেয়াদী অনেক দিন পরে যে কিডনি অ্যাফেক্ট করে সাধারণত সময় লাগে 10 থেকে 15 বছর সময় লাগে সেটা করতে। আর আমরা বাচ্চাদের ধরেন হার্টের ভালভুলার ডিজিজ যদি সেখানে থাকে, রিউমেটিক হার্ট ডিজিজ যদি থাকে, সেখান থেকে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস একটা, সেখান থেকে আমাদের গ্লোমোনেফ্রাইটিস সেটা হইতে পারে, যেটা দিয়ে কিডনির প্রদাহ বলি আমরা, যেটা প্রোটিন লিক করে সাধারণত ইউরিন দিয়ে। তখন সেই জিনিসগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করি সাধারণত, যে ধরেন ইনফেক্টিভ রিউমেটিক হার্ট ডিজিজের প্রপার চিকিৎসাটা করা অ্যাকর্ডিং টু গাইডলাইন অনুযায়ী যেটা বলা হয়ে থাকে, সেটা আমরা করলে সেই জিনিসগুলো হওয়ার সম্ভাবনাটুকু কমে যায় আর কি। অনেক এটাই হলো ধন্যবাদ main স্যার, অনেক ধন্যবাদ। কারণ এই যে বাচ্চাদের অন্য রোগ হয়েছে, তার কিডনি রোগ নাই এবং সে তখন কিডনি বিশেষজ্ঞের কাছে যাচ্ছে না। নজরুল স্যার, আমি আপনার কাছে জানতে চাবো, এই যে স্যার বললেন যে রিউমেটিক ফিভার বা রিউমেটিক কার্ডিয়াটিস যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিডনির একটা সমস্যা হতে পারে, শুধু যে ডায়াবেটিস তা না। বাচ্চাদের অন্যান্য রোগের সাথে সাথে একজন নেফ্রোলজিস্টের আন্ডারে থাকা বা সুপারভিশনে থাকাটা কতটুকু জরুরি বা আদৌ প্রয়োজন আছে কিনা সে বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ। আমি তো মনে করি একটা পেডিয়াট্রিশিয়ান, একটা শিশু বিশেষজ্ঞ সবসময় একজন নেফ্রোলজিস্টের সাথে যোগাযোগ রাখা ভালো। এর কারণ হচ্ছে, যেমন ধরেন আমাদের সমাজে এখন প্রচুর বাচ্চাদের আন্ডারওয়েট চাইল্ড হয়, প্রিমেচিওর বাচ্চা, এবং দেখা গেছে যাদের বাচ্চা ওজন কম, প্রিমেচিওর, ওদের নেফ্রন মাস কম থাকে এবং এরাই পরবর্তী সিকিডি হয়ে যায়। অতএব এটা খুব ইম্পর্ট্যান্ট। 2 নম্বর হচ্ছে যারা রোগীগুলোর প্রস্রাবের রাস্তায় প্রতিবন্ধকতা থাকে, যেমন আমরা বলি পোস্টিরিয়র ইউরেথ্রাল ভালভ, তো এইগুলো যদি আর্লি স্টেজে না ডায়াগনোস করা যায় এরা সিকিডি হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি প্রস্রাবে জন্মের প্রথম থেকেই প্রস্রাবে প্রচুর প্রোটিন যায়, আমরা বলি কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম, সেগুলো আর্লি ট্রিটমেন্ট না করলে এরা সিকিডিতে চলে যাবে। সেই জন্য এছাড়া আবার অনেক ক্ষেত্রে হার্টের ডিজিজ থাকে, সেই হার্টের ডিজিজটার একটা সেকেন্ডারি ইফেক্ট কিডনিতে এফেক্ট করে। রিউমেটয়েড হার্ট ডিজিজ থাকলে কিডনিতে এফেক্ট করে। তো এই জন্য আসলে একটা বাচ্চার জন্মের সাথে সাথেই তার কিডনি কতটুকু কাজ করতেছে এবং বাচ্চার ওজন কত, তার উপর নির্ভর করে অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ রাখা ভালো। অনেক ধন্যবাদ স্যার। ফরহাদ স্যার, আমি আপনার কাছে আসবো। স্যাররা তো বয়সের সাথে একটা সম্পর্কের কথা বললো, ওয়েদার এবং টাইম, এইটার সাথেও তো কিডনির একটা সম্পর্ক আছে। যেমন এখন রোজার মাস চলছে, আমাদের দীর্ঘ একটা সময় অনেকের না খেয়ে থাকা লাগছে। যাদের কিডনি রোগ আছে, মানে স্টেজ 1 ক্রনিক কিডনি ডিজিজের আক্রান্ত, তাদের ক্ষেত্রে এরকম দীর্ঘ সময় না খেয়ে থাকা বা গরমকালে কোনো বিশেষ পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে কিনা এই যদি একটু বলেন। ধন্যবাদ। ওয়েদারের সাথে কিডনি রোগের বেশ ভালোই সম্পর্ক আছে। আমরা আমাদের পার্সোনাল যে কিছু অভিমত বা পার্সোনাল যে রুগী দেখতেছি, অনেক রুগী আমরা পাচ্ছি যেগুলি মিডল ইস্ট থেকে আসতেছে, তাদের কোনো সিমটম নাই এবং তাদের কোনো প্রস্রাবে কোনো প্রোটিন নাই, তাদের কোনো ইতিহাস নাই, কিন্তু তাদের ক্রিয়েটিনিন দেখা যাচ্ছে 8, 9, 10 এসে আপনার ওখান থেকে পাঠিয়ে দিয়েছে আপনার ডায়ালিস, ওখানে 1-2টা ডায়ালিস দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বা অনেক রোগী এরকম শরীর ফুলে গেছে, অথবা হঠাৎ করে সে এতদিন হয়তো তার 40 বছর বয়স, কোনো দিন কোনো সিমটম নাই, বুঝলেন হঠাৎ করে তার শরীর ফুলে গেছে, ওখানে কিডনির পয়েন্ট বেশি দেখে সে বাংলাদেশে চলে আসছে। এরকম অনেক রোগী আমরা পাচ্ছি যারা হাসপাতালে ভর্তি হয়ে সাথে সাথে ডায়ালিসিস যাচ্ছে। এই রোগীগুলির কারণ কি, এগুলি কিন্তু আমরা আসলে খুঁজে পাই নাই। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যাজাম্পশন হচ্ছে এটা হিটের জন্য, যেহেতু মিডল ইস্টে খুব গরম, যারা মরুভূমিতে কাজ করে, আমাদের একটা অ্যাজাম্পশন যে এই রোগীগুলি পানি হয়তো ওখানে কম খায়, অথবা হিটের জন্য মানে কন্টিনিউয়াস তারা দিনের পর দিন হিটে কাজ করে, এটার জন্য তার কিডনিগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এটার পরিমাণ কিন্তু বর্তমানে আমরা অনেক পাচ্ছি। এটার সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা হিট স্ট্রোক বা হিটও একটা কারণ। আপনার এখন একটা প্রজেক্ট কাজ হচ্ছে যে লবণাক্ততা, এটা নিয়েও কিছু আমাদের স্টাডি আসছে যে এটার জন্য আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের উপকূল অঞ্চলে কিছু এখন প্রজেক্ট কাজ চলতেছে যে এটার উপরে, এখানে অ্যানালিসিস আসছে যে লবণাক্ততাও একটা কারণ। এটা ছাড়া আপনার এক্সট্রিম অফ টেম্পারেচার, আপনার কোল্ডের জন্য কিডনির ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে আপনার
এগুলিও আমাদের দিকে মনোযোগ দিতে হবে। ক্লাইমেট চেঞ্জ, ওয়েদার, এগুলির দিকে আসলে আমাদের কিডনি রোগীদের বাঁচাতে হলে বা কিডনি রোগের সংখ্যা কমাতে গেলে এগুলির দিকে আমাদের আসলে নজর দিতে হবে। অনেক ধন্যবাদ স্যার। রেজাউল স্যার, আমি আপনার কাছে জানতে চাবো যে এই যে ওয়েদার জনিত বিভিন্ন সমস্যার কথা বললো, একটা খুব কমন প্রবলেম বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আরও বেশি পাওয়া যায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই যেটা বলি। এটার প্রভাবেও কিন্তু কিডনির উপর এফেক্ট পড়তে পারে। আমরা এই সময় অনেকে ইউরোলজিস্টের কাছে যাই বা সাধারণ একজনের কাছে মানে জেনারেল প্র্যাকটিশনার কাছে গিয়ে আমরা চিকিৎসা নিয়ে নিচ্ছি, কিন্তু এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি ক্রনিক সময় ধরে থাকে তাতে যে কিডনির উপর চাপ পড়তে পারে, এই বিষয়ে যদি আমাদের একটু পরামর্শ দেন। অ্যাকচুয়ালি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন তো আমাদের মহিলাদের ক্ষেত্রে খুবই কমন। এটা যেহেতু আমাদের মা বোনদের প্রস্রাবের রাস্তা যেটা আমরা ইউরেথ্রা বলি সেটা তো ছোট, আমাদের পুরুষদের যেটা বেশ বড়, সেই ক্ষেত্রে ওনাদের হচ্ছে 4 to 4.5 সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রে ওনাদের আবার একটা পিরিয়ডের ব্যাপার আসে, মাসিক প্রতি মাসে মাসে যেটা, তারপরে ওনার যাতে কাজের আপনার পায়খানা কষা হয় তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু বেশি হওয়ার, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমাদের মা বোনরা এই বিশেষ করে প্রস্রাব আটকায় রাখার চেষ্টা করে, ওরকম কমফোর্টেবল এই অ্যাটমসফিয়ার পায় না যাওয়ার জন্য তারা হয়তো প্রস্রাব দীর্ঘক্ষণ ধরে আটকায় রাখে। তারপরে অনেকে দেখা যায় যে বয়স্ক যারা বিশেষ করে তাদের হচ্ছে ইউট্রাইন পোলাপস, জরায়ুটা নিচের দিকে নেমে এসে দীর্ঘদিন ধরে থেকে, সেটাতেও ওইগুলো বেশি কমন হয়। আবার আমাদের যারা ডায়াবেটিস আছে তাদের তো বেশি হয়ই, মানে কমন আছে। সেই ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে এই যেই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের প্রপার চিকিৎসা করা। আমাদের কালচার রিপোর্ট করে আমাদের অ্যাকর্ডিংলি আমরা কালচার রিপোর্ট অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিয়ে কোর্স কমপ্লিট করে দেন আমরা পরবর্তীতে আবার একটু রিভিউ করে দেখা। তার পাশাপাশি এবং আলট্রাসোনোগ্রাফি করে দেখা যে ওনার ব্লাডারের ওয়ালে কোনো সমস্যা আছে কি না, মানে আমরা প্রস্রাব করার পরে কোনো প্রস্রাব সেখানে জমে থাকে কি না, এবং ওনার লোয়ার ট্র্যাক্ট যেটা ইউরেথ্রাতে কোনো সমস্যা আছে কি না, পাশাপাশি পোলাপস যেটা আমরা বলছি ইউট্রাইন পোলাপস, জরায়ুর বুকে কোনো অসুবিধা আছে কি না। আবার কিছু ক্ষেত্রে আমরা পাই সিএ সার্ভিক্স, এই ধরনের রুগীগুলোকে আমরা আর্লি ডিটেক্ট করা, যেটা আমরা এখন ভায়া টেস্টের মাধ্যমে রুটিনলি করার চেষ্টা করছি। এগুলো খেয়াল করা উচিত আমাদের। আর পরবর্তীতে যদি দেখা যায় যে কারো 6 মাসের মধ্যে 2 থেকে 3 বার অথবা বছরের মধ্যে 4 থেকে 6 বার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তাদের ঝুঁকি থাকে পরবর্তীতে ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যাওয়া। এর পাশাপাশি কারো যদি জন্মগত অসুবিধা থাকে, কনোজেনিটাল অ্যানিমালি যেটা বলি জন্মগত, সেই অ্যানিমালিগুলোর মধ্যে আমরা বলি সাধারণত পেলভিক ক্যালিসিয়াল সিস্টেমে কোনো অবস্ট্রাকশন আছে কি না, ডাইলেটেশন আছে কি না, পিউজে অবস্ট্রাকশন আছে কি না, তারপরে ভেসাকি ইউটেরাইক রিফ্লাক্স আছে কি না, যেটা হচ্ছে প্রস্রাব করার সময় আমাদের প্রস্রাব নিচের দিকে যায়, দেখা যায় যে কারো রিফ্লাক্স থাকার কারণে প্রস্রাব উপরের দিকে উঠে আসে। তো এই কারণগুলোকে আমাদের ডিটেক্ট করার চেষ্টা করতে হবে, এবং অ্যাকর্ডিংলি সেই কারণগুলোকে যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে যদি আমরা নির্ণয় করতে পারি এবং সেটার চিকিৎসা দিতে পারি, তাইলে ক্রনিক কিডনি ডিজিজ যে কমপ্লিকেটেড ইউটিআই হয়ে পরবর্তীতে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো হওয়ার সম্ভাবনা অনেকটুকু কমে যায়। আর পাশাপাশি ধরেন অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টও আমাদের কর্ড কলাপস, এগুলোতে কিছু নিউরোজেনিক ব্লাডার তৈরি হয়, সেগুলোর কারণেও আমাদের ইউটিআই হয়। সেক্ষেত্রে আমরা আমাদের নিউরোসার্জনদের পরামর্শ মতো অ্যাকর্ডিংলি সেইভাবে কাজ করা, এবং ইউরোলজিস্ট যারা আছে আমাদের করা, স্ট্রিকচার যদি থাকে সেটা আমরা চেষ্টা করি যে ইউরোলজিস্টের সাথে আলাপ করে সিস্টোস্কোপি করে ওই জায়গাটুকু যদি আমরা ক্লিয়ার করে দিতে পারি, তাহলে পরবর্তীতে এই ঝুঁকিগুলো কমে যায় ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার। অনেক ধন্যবাদ। বিশেষ করে মহিলাদের অন্যান্য প্রজনন তন্ত্রের যে সমস্যা এবং সে রিলেটেড কিডনির যে স্বাস্থ্যের বিষয়ে সুন্দর করে বললেন, সেজন্য অনেক ধন্যবাদ। দিব ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা আরও ডিটেলস কথা বলবো এই বিষয়ে। বিরতির পরেই আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের কাছে প্রথমেই জানতে চাবো, এই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আমরা কথা বলছিলাম, এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের আরেকটা কমপ্লিকেশন তো কিডনি স্টোন বা রেনাল স্টোন, এরকম অনেক পাথর এটা হয়। এইটার সাথে কিডনির স্বাস্থ্যের কি কোনো সম্পর্ক আছে, সে বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন। দেখেন, কিডনির পাথর
কিডনি থেকে ধরে কিডনির নালি, ব্লাডার, নিচে ইউরেথ্রা সব জায়গায় হতে পারে। এখন প্রশ্ন উঠলো যে কাদের হয়। কমন কারণ হচ্ছে যে যাদের জন্মগতভাবে অধিক পরিমাণে ক্যালসিয়াম নির্গত হয়, আমরা বলি যে ইডিওপ্যাথিক হাইপার ক্যালসিউরিয়া বলি এটাকে। এছাড়া অনেকের কিডনি ইনফেকশন থাকলে স্টোন হয়, অনেকের বলা হচ্ছে দীর্ঘ সময় কিডনিতে প্রতিবন্ধকতা অথবা সিস্ট থাকে, সেখানেও স্টোন হয়। কারো কারো ক্ষেত্রে ইউরেট নামে একটা জিনিস, যেটা ইউরিক অ্যাসিড বলি আমরা, সেটা অধিক পরিমাণে তৈরি হয়, সেই জন্য স্টোন হয়। সো এগুলো বহুবিধ কারণ আছে। এখন এই স্টোনগুলো যখন হয়, যদি অধিক পরিমাণে স্টোন হয়, যদি কিডনির নালীকে বন্ধ করে দেয়, তাহলে ব্যাক প্রেশারে কিডনি নষ্ট হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে বলা হয় স্টোন ছোটো ছোটো অনেকগুলো জমা হয় কিডনির প্যারেনকাইমা বলি আমরা, কিডনির মেইন অংশটাকে নষ্ট করে দিতে পারে। তো সেই জন্য কিডনি স্টোনের ব্যাপারে আমরা খুব খেয়াল রাখতে হয়। যেমন ধরেন অনেকেই জানে না তার স্টোন আছে। বড় স্টোন, ইন্টারেস্টিংলি বড় স্টোনে কম সিমটম হয়, ছোটো স্টোনে বেশি সিমটম হয়। সেই জন্য লোক অনেক সময় ডাক্তারের কাছে যায় না। ব্যাক পেইন একটা ইম্পর্টেন্ট সিমটম, প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবে সে পাথর নির্গত হওয়া, এগুলো থাকলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এবং একটা জিনিস মনে রাখতে হবে, যারা স্টোন ডিজিজে ভুগতেছেন বা পরিবারে স্টোনের হিস্ট্রি আছে, বেশি করে পানি খেতে হবে, প্রোটিন সমৃদ্ধ খাবার একটু কম, মাছের ডিম, ঘিলা কলিজা অথবা পুঁই শাক, পালং শাক, কচু, এই যেগুলো ফসফেট ইউরেট সমৃদ্ধ খাবার, এগুলো কমিয়ে খেতে হবে। এবং রীতিমতো চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ইউরিনে পরীক্ষা করলে ইউরিনে ক্রিস্টাল থাকলে বোঝা যায় স্টোন আছে কিনা, একটা আল্ট্রাসোনোগ্রাম করা যেতে পারে, একটা এক্সরে কেউবি করলে আমরা বুঝতে পারি স্টোন আছে কিনা। অত্যন্ত সহজ পরীক্ষায় আমরা ধরতে পারি যে কিডনি স্টোন আছে কিনা, এবং যার মাধ্যমে আমরা একটা রোগীর কিডনি খারাপ থেকে তাকে বাঁচাতে পারবো। অনেক ধন্যবাদ স্যার। ফরহাদ স্যার, আমি আপনার কাছে এখন জানতে চাবো, আমরা তো কিডনির বিভিন্ন রোগ নিয়ে বললাম, অনেক রকম চিকিৎসা পদ্ধতি নিয়েও বলেছি, কিন্তু যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি কমনলি যে কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট করা যায়, এইটা কখন করতে হয় বা কে করতে পারবে, আর একজন যদি কিডনি ডোনেট করতে যায় তার কি কি মানে লাইফস্টাইল মেনে চলা প্রয়োজন বা কাকে সে দিতে পারবে? কিডনি যখন আপনার পুরোপুরি বিকল হয়ে যায়, তখন আপনার আমাদের দুইটা ট্রিটমেন্ট পদ্ধতি, একটা হচ্ছে ডায়ালাইসিস আর একটা ট্রান্সপ্লান্ট। সেক্ষেত্রে আমাদের সারা পৃথিবীব্যাপী আপনার ফার্স্ট চয়েস হচ্ছে ট্রান্সপ্লান্ট। যদি আমাদের দেশে এটা কম প্র্যাকটিস হয়, আমাদের দেশে হিমোডায়ালাইসিসটা বেশি, পেরিটোনিয়াল ডায়ালাইসিস কম, ট্রান্সপ্লান্টটা সর্বনিম্ন। কিন্তু সারা পৃথিবীব্যাপী ট্রান্সপ্লান্টটাই নাম্বার ওয়ান চয়েস। কারণ এই ট্রান্সপ্লান্ট করলে আপনার আমাদের কিডনি সকল কাজগুলি তখন এই নতুন একটা কিডনি ওখানে লাগানো হয়, যেহেতু সে একটা নর্মাল সুস্থ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। ট্রান্সপ্লান্ট করতে গেলে একটা ডোনার কিডনি লাগবে, যে একজন কিডনি দান করতে হবে। এটা হচ্ছে লাইভ রিলেটেড কিডনির জন্য। আরেকটা হচ্ছে আমাদের ক্যাডাভারি কিডনি, ওইটা আমি পরে বলতেছি। যেটা লাইভ রিলেটেড কিডনি, এটা একজন কিডনি দান করতে হবে এবং সাথে যে কিডনি রোগী সে এটা নেবে। দান করার ক্ষেত্রে এখানে অর্গান এক ল আছে, যেখানে চাইলেই মানে সবাই সব কিছু, বা কিডনি ট্রেডের কিছু ব্যাপার আছে, অনেকে টাকার বিনিময়ে কিডনি বিক্রি করে, সেটাকে আসলে বন্ধ করার জন্যই আপনার অর্গান এক ল। সেই অর্গান এক ল অনুযায়ী আমাদের 22টা ক্যাটাগরিতে আপনার এরা কিডনি দান করতে পারেন বাংলাদেশে। এটা আরও আগে কম ছিল, 2018 সালে এটাকে আরেকটু এক্সপ্যান্ড করা হয়েছে। তা আমরা চাচ্ছি এটাকে আরও একটু সোয়াব ট্রান্সপ্লান্ট অথবা পেয়ার ট্রান্সপ্লান্ট কিছু ব্যাপার আছে, যেখানে আপনার মনে করেন দুইজন, আপনি একজন দিতে চাচ্ছেন নিজের ইচ্ছায় একজনকে কিডনি, কিন্তু তার সাথে আপনার টিস্যু ম্যাচ হচ্ছে না। আবার এরকম আরেকটা গ্রুপ আছে যে তাদের এরকম একজন ডোনার আছে। তো সেই ক্ষেত্রে আমরা পেয়ার ট্রান্সপ্লান্ট বলি, যে আপনি তাহলে ওখানে দেন, উনি আপনাকে দেবে, স্বেচ্ছায় আর কি। এটা সোয়াব ট্রান্সপ্লান্ট বা পেয়ার ট্রান্সপ্লান্ট। এটা হলে একটু আসলে রিল্যাক্স। আমাদের দেশে যে দেশের বাইরে যারা যাচ্ছে কিডনি, এটা যে আসলে শুধু আমাদের দেশে এটার ব্যবস্থা নেই এটা না, কিছু আপনার এই অর্গান ট্রেড ব্যাপার আছে, যেটা আনলফুল, মানে এটা একজনকে নিয়ে যাচ্ছে বাইরে গিয়ে করতেছে, যেটা আমাদের দেশে হচ্ছে না। এটাই একটা বড় কারণ বাইরে কিডনি রোগীদের ট্রান্সপ্লান্টের জন্য যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমাদের অর্গান এক লটা যদি আরেকটু মানে সহজ করা যায়, সেই ক্ষেত্রে আমরা এই রোগীগুলি যাবে না এবং আমরা এই রোগীগুলিকে বাংলাদেশে চিকিৎসা দিতে পারবো।
আর যে ডোনার যে কিডনি দিবেন তাদের মনে অনেকেরই একটা ভয় আছে যে আমি কিডনি, এটা মানুষের মনে ভয় যে কি একটা কিডনি দিলে আমি অসুস্থ হয়ে যাব বা ভবিষ্যতে আমার সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের মেসেজ হচ্ছে যে কিডনি যদি আপনার একটা নাও থাকে, ইনশাল্লাহ আপনি সুস্থ সবলভাবে বাঁচতে পারবেন, আপনার কোনো রকম কিডনির ক্ষতি হবে না। এবং এটা পরীক্ষিত, এটা সারা পৃথিবীতে আপনার এটা আজকে থেকে আরও অনেক 50-70 বছর আগে থেকে চলতেছে এবং এটা কোনো সমস্যা হয় না বলে এটা কিন্তু আপনার এই পদ্ধতিটা চালু আছে। সেক্ষেত্রে স্যার কিডনিগুলি সংরক্ষণ করে রাখার দীর্ঘমেয়াদী সংরক্ষণের কোনো ব্যবস্থা কি আছে? না, আমাদের কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই। যে একটা কিডনি, অনেকের ভুল ধারণা আছে যে কিডনি নিয়ে আমরা রেখে দিলাম, পরে এটা বিক্রি করে অথবা এটা দেয়, কিন্তু এটা ভুল ধারণা। কিডনি সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই। কিডনি আপনার 12 ঘন্টার ভিতর, যদি ক্যাটাবারি ক্ষেত্রে লাইভে তো সাথে সাথে হয়ে যায়, ক্যাটাবারি ক্ষেত্রে 12 ঘন্টার ভিতরেই আপনার কিডনিটা করতে হবে, ট্রান্সপ্লান্ট করতে হবে, যে কিডনি নিবে তার সাথে সংযোজন করতে হবে। তো সেক্ষেত্রে আপনার যেটা বলতেছিলাম যে রেনাল রেজিস্ট্রি সিস্টেম আপনার আমাদের দেশে নাই বলে আমরা যে একদিন দিতে চাইলেও আমরা কিডনিটা নেওয়ার কোনো আমাদের উপায় নাই। সেই ক্ষেত্রে আমাদের এই রেনাল রেজিস্ট্রি সিস্টেম তৈরি করলে আমরা ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টের দিকে এগিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ স্যার, খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশনগুলি দেওয়ার জন্য। রেজাউল স্যার, আমি আপনার কাছে জানতে যাব, স্যার বললেন যে কিডনি ট্রান্সপ্লান্টের মাধ্যমে আমরা অনেক রোগের অ্যাকচুয়ালি চিকিৎসা সুবিধা নিতে পারি। আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্টের বর্তমান অবস্থা কী এবং সেক্ষেত্রে আমরা কতটুকু স্বনির্ভর অবস্থানে আছি? আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট তো আমাদের এই ইউনিভার্সিটিতেই আপনার দীর্ঘদিন ধরে হচ্ছে। 1988 থেকে শুরু হয়েছে প্রথম ট্রান্সপ্লান্টেশন এবং এখন পর্যন্ত 630 জনের উপরে কিন্তু আমরা এখানে কিডনি সংযোজন করে ফেলছি। পাশাপাশি আপনার 2টা ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টেশনও আমাদের এখানেই হয়েছে এবং একটা এই যে ভদ্রমহিলা আমাদের দিয়েছিলেন কিডনি, ওনার একটা কিডনি আমাদের এখানে একটা কিডনি রুগীকে লাগানো হয়েছিল। আর একটা কিডনি ফাউন্ডেশনে আমাদের প্রফেসর হানুর রশিদ স্যারের কিডনি ফাউন্ডেশন যেন ওখানে সংযোজন করা হয়েছে। এবং আমাদের সারা ইসলাম যিনি ডোনেট করেছিলেন, বাংলাদেশের প্রথম ক্যাডাভারি কিডনি ডোনার, ওনার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ যে উনি আমাদের এই পাইওনিয়ার বলা যায় এই ক্যাডাভারি ট্রান্সপ্লান্টে বাংলাদেশের ক্ষেত্রে। আমরা চেষ্টা করছি যে আমাদের ক্যাডাভারি ট্রান্সপ্লান্টটাকে বাড়ানোর জন্য। এবং লাইভ রিলেটেড ট্রান্সপ্লান্টেশন তো আমাদের অন্যান্য ইনস্টিটিউটগুলোতেও হচ্ছে, কিডনি ফাউন্ডেশনও হচ্ছে, কিডনি ইনস্টিটিউট যেটা শ্যামলীতে আছে সরকারিভাবে সেখানে হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজের নেফ্রোলজি ইউনিটে হচ্ছে, পাশাপাশি আপনার আমাদের কামরুল ইসলাম স্যারের যে সিকেডি ইউরোলজি আমরা বলি সেখানেও হচ্ছে, কিডনি ফাউন্ডেশনও হচ্ছে। তো এই কাজগুলো চেষ্টা করা হচ্ছে আমাদের সিনিয়র শিক্ষকবৃন্দ যারা আছেন তাদের সমস্ত তত্ত্বাবধানে, আমাদের শিক্ষকবৃন্দ সহ আমরা চেষ্টা করে যাচ্ছি যে ট্রান্সপ্লান্টটাকে আরও বেগবান করা। এবং ট্রান্সপ্লান্টের ব্যাপারে সবারই যে একটু ভয় ভীতি থাকে, যেটা আমার পার্শ্ববর্তী বক্তা একটু আগেই বললেন যে কিডনি ডোনেট করলে কোনো ধরনের অসুবিধা নাই, খালি হয়তো একটু প্রস্রাব দিয়ে প্রোটিন যেতে পারে, হয়তো কিছুদিন পরে একটু প্রেশার বাড়তে পারে, এইটুকুর নিয়ে আমাদের ফলো আপে থাকলে আমরা এটা ম্যানেজ করতে পারবো। অনেক ধন্যবাদ। আমরা একটা ব্রিফ আমাদের দেশের কিডনি স্বাস্থ্য নিয়ে যে অ্যাডভান্স মোস্ট ট্রিটমেন্টটা হচ্ছে সে বিষয়ে একটা ধারণা পেলাম। নজরুল স্যার, আমি একদম শেষে আপনার কাছ থেকে জানতে চাব, এই যে কিডনির চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার যে একটা প্রবণতা আছে, শুধু যে ট্রান্সপ্লান্টের জন্য তা না, অনেকে দেখা যাচ্ছে সিকেডি স্টেজ 1-2তেও বাইরের দেশে চিকিৎসার জন্য যাচ্ছে। এ বিষয়ে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এবং বাইরের দেশের চিকিৎসা ব্যবস্থার কম্প্যারিজন যদি একটু আপনি বলেন তাহলে আমাদের সুবিধা। ধন্যবাদ। আসলে দেখেন, বাংলাদেশ থেকে একসময় হার্টের রোগীরা কিন্তু দেশের বাইরে যেত, এটা অনেকাংশে কিন্তু কমে গেছে, অলমোস্ট নীল বলা যায় এখন। কিডনির জন্য মানুষ যায় 2টা কারণে, একটা হলো কিডনির প্রতিস্থাপন করতে, আর একটা হচ্ছে যে একটা সেকেন্ড অপিনিয়ন নিতে। সো দ্যাট আমরা দেখছি কিডনি ট্রান্সপ্লান্টের এই বাইরে যাওয়ার কারণটা, একমাত্র কারণ হচ্ছে যে ডোনার সংকট। তো আমরা ডোনার পুল যদি বাড়াতে না পারি তাহলে বাইরে কিন্তু নন রিলেটেড ট্রান্সপ্লান্ট হয়, অনেক জায়গায় হচ্ছে। সো আমাদের ডোনার পুল বাড়ানোর জন্য 2018 সালে যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল তার মাধ্যমে কিন্তু কাজিন গ্রুপ, তারপরে দাদা দাদি নানা নানি ইনক্লুড করা হয়েছে, কিন্তু তারপরে কিন্তু ডোনার পুল কিন্তু ততদূর বাড়ে নাই। আর একটা এখানে ফেলাসি হচ্ছে যে দাদা দাদি রাখা হয়েছে কিন্তু বয়স দেওয়া হয়েছে 65,
তো দাদাজির বয়স তো 70-75 উপরে, তাহলে বয়সটাও বাড়াতে হবে। আর 2 নম্বর হচ্ছে গিয়ে এই ট্রান্সপ্ল্যান্ট পুল বাড়াতে হলে একটা আইনের সংশোধন প্রয়োজন। বিশেষ করে আমরা এই পেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য আমরা বলছি যে যেটা সোয়াপ ট্রান্সপ্ল্যান্ট বলে, যে একসাথে 2টা গ্রুপ রেডি হবে, তার যদি তার আত্মীয় না মিলে তো ওই সেকেন্ড গ্রুপের সাথে মিললে সেকেন্ড গ্রুপেরকে দিবে, আবার সেকেন্ড গ্রুপের কেউ এই গ্রুপকে দিবে। তো এইভাবে যদি করা যায় ডোনার পুল বাড়বে। ডোনার পুল বাড়া একটা মানে প্রসিজিওর হচ্ছে যে মৃত ব্যক্তির কিডনি। তো মৃত ব্যক্তির কিডনি অলরেডি আমরা 2টো ট্রান্সপ্ল্যান্ট করেছি, কিন্তু মানুষ তো কিডনি দিতে চায় না, ধর্মীয় একটা অনুশাসন। তো আমাদের যদি সবার মাস ক্যাম্পেইন করা যায়, কারণ ধর্মে এটা কোনো বাধা নেই, মাস ক্যাম্পেইন করা যায়, পার্টিকুলারলি আমরা বিভিন্ন ধর্মের ইমাম এবং ধর্মগুরু যারা আছেন তাদের মাধ্যমে আমরা যদি মাস ক্যাম্পেইন করি, রেডিও টেলিভিশনে ক্যাম্পেইন করি, মানুষের মধ্যে মানুষের মধ্যে একটা মনোভাব সৃষ্টি করতে পারি যে কিডনি একটা দিলে কোনো ক্ষতি হবে না, আর একটা জীবন আর রক্ষা পাবে, তাহলে কিন্তু ডোনার পুল বাড়বে। আমি আশা রাখি অদূর ভবিষ্যতে মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন এবং আইনের সংশোধন এবং মানুষের মনোভাব পরিবর্তন, তার মাধ্যমে কিডনি ট্রান্সপ্ল্যান্টের ব্যাপক আসলে উদ্দেশ্য সফল হবে বলে আশা করি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের সবাইকে। বিশ্ব কিডনি দিবসে আপনাদের ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের প্রত্যেকটা মানুষের কিডনি স্বাস্থ্য সচেতন থাকবে এবং তারা এ বিষয়ে নিজেরা প্র্যাকটিস করবে যেন একটা ভালো কিডনি নিয়ে দীর্ঘ জীবন পার করতে পারে। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।